আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর রহমতে আপনারা অশেষভাবে ভালো আছেন। আমি মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ, দিনাজপুর। কথা বলছি 19তম নিবন্ধনের প্রথম অধ্যায়ে কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন নিয়ে। অর্থাৎ আমরা যে আজকে এই যে কোষ বিভাজন আলাপ আলোচনা করছি, এই কোষ বিভাজন এই টপিকটা 19তম নিবন্ধনের প্রথম অধ্যায়ে যুক্ত আছে। কোষ বিভাজন নিয়ে বিস্তারিত আমরা আজকে জানবো এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো, তোমাদের যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, আমরা পরিপূর্ণ ক্লাসটাকে উপভোগ করব, কোনো সমস্যা থাকলে উপস্থাপন করব এবং কোষ বিভাজন নিয়ে পরিপূর্ণ মনোযোগী হয়ে ক্লাসটা করব। আশা করছি ভিডিও দেখতে এবং ভয়েস শুনতে কোনো সমস্যা হচ্ছে না। যদি ভিডিও দেখতে কিংবা ভয়েস শুনতে কোনো সমস্যা হয়ে থাকে একটু দ্রুত কমেন্ট করে জানান, আমরা ক্লাসে চলে যাব। ভিডিও দেখতে কিংবা ভয়েস শুনতে কোনো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। ক্লাসের নাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন, ইংরেজি নাম সেল ডিভিশন। আমরা এই কোষ বিভাজন জানবো। ওকে, একটু জানতে চাচ্ছি যে আপনাদের ভয়েস শুনতে কিংবা ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। ভয়েস শুনতে কিংবা ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা একটু এই জায়গায় জানার চেষ্টা করতেছি। ঠিক আছে, সেল ডিভিশন এর বাংলা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে আমরা যদি এর সংজ্ঞাটা জানতে যাই, যে কোষ বিভাজনটা কি যদি জানতে যাই, একটি কোষ যে প্রক্রিয়া তার অনুরূপ বংশধর সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। একটি কোষ যে প্রক্রিয়ায় তার অনুরূপ নতুন কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন আমরা যদি একটা চিত্র দেখি, যে এটা একটা কোষ, আমরা ভিতরে সাপোজ আমরা ক্রোমোসোম দিলাম, সে কি করলো, সে হচ্ছে দুটা কোষে পরিণত হলো। এটা হচ্ছে সেল ডিভিশন। তাহলে কি, একটি কোষ, একটি জীব কোষ যে প্রক্রিয়ায় তার অনুরূপ নতুন কোষ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কোষ বিভাজন। কিসের নাম? প্রক্রিয়াটার নাম। আচ্ছা, এই যে কোষ বিভাজন যে প্রক্রিয়াটা, যে কোষটা বিভাজিত হলো আমরা তাকে বলতেছি মাতৃকোষ। কি বলতেছি? এই কোষটা হচ্ছে মাতৃকোষ। নতুন যে কোষটা সৃষ্টি হলো তার নাম হচ্ছে অপত্য কোষ। কি কোষ? অপত্য কোষ। তাহলে যে কোষটা বিভাজিত হয় তার নাম মাতৃকোষ, নতুন যে কোষগুলো সৃষ্টি হয় তার নাম হচ্ছে অপত্য কোষ। ঠিক আছে, আমরা ক্লাস নিয়ে কথা বলছি, আপাতত আমরা ক্লাসের বাইরে ফোকাস না করি। যখন ক্লাসের বাইরে ফোকাস করব আমরা তখন সেদিকেই সেই বিষয় নিয়ে কথা বলবো। একটু কমেন্ট করে জানিয়ে দিন তো যে এই মুহূর্তে ক্লাসে কতজন যুক্ত আছেন আপনারা। একটু কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে, এই মুহূর্তে কতজন ক্লাস করতেছেন। ঠিক আছে, এখন কোষ বিভাজন কাকে বলে জানলাম, কোষ কোন প্রক্রিয়া বিভাজন সেটা জানলাম, মাতৃকোষ কোনটা, অপত্য কোষ কোনটা আমরা সেটাও জানলাম। এখন কোষ বিভাজনটা আবিষ্কার করছে কে সেটা জানা উচিত। বিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং। কি নাম? বিজ্ঞানী ওয়ালথার। আমরা এটা ভুল জানি সবাই, আমরা সবাই বলি ওয়াল্টার, কিন্তু আসলে তার নাম হচ্ছে ওয়ালথার। বিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং তিনি কি করছেন, সামুদ্রিক স্যালামান্ডার কোষে, সামুদ্রিক স্যালামান্ডা একটা জীবের নাম, এই যে স্যালামান্ডা আছে, স্যালামান্ডার কোষে তিনি কি করছেন, কোষ বিভাজন আবিষ্কার করেন। বিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষে কোষ বিভাজনকে আবিষ্কার করেন। এখন কোশ্চেন হতে পারে, সকল কোষেই কি কোষ বিভাজন হয়? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সকল কোষেই কোষ বিভাজন হয়? জি হ্যাঁ, সকল কোষে কোষ বিভাজন হয়, কিছু কিছু কোষ ছাড়া। এই কোষগুলা হচ্ছে আরবিসি, অর্থাৎ লোহিত রক্তকণিকা একটা। এরপর পেশি কোষ, পেশি কোষ যে আছে,
পেশিকোষ। তারপর আমরা বলতে পারি স্নায়ুকোষ। স্নায়ুকোষ মানে নিউরন। এই যে নিউরন আমরা যেটাকে চিনি নিউরন হিসেবে, নিউরন। এর পাশাপাশি আছে উদ্ভিদের স্থায়ী টিস্যুর যে কোষগুলা আছে সেগুলা বিভাজিত হয় না। অর্থাৎ আমরা এখানে একটু দেখি, এই যে 4 প্রকারের কোষ আছে এরা বিভাজিত হয় না, বিভাজিত হয় না। আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ আমরা যেটাকে চিনি নিউরন হিসেবে যেটাকে চিনি, এবং স্থায়ী টিস্যুর যে কোষগুলা, যে কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন নয় তারা কিন্তু বিভাজিত হয় না। এই মুহূর্তে লাইভে আছে 78 জন, 80 জন, 78 জন। ওকে, কোর্সে আমাদের ভর্তি আছে অলরেডি 277 জন। আজকে 2 জন ভর্তিকৃত সহ কোর্সে ভর্তি আছে 277 জন। ওকে, তাহলে আমরা যে কথা বলতেছি কোষ বিভাজন কাকে বলে, আমরা যে কথা বলতেছি কোষ বিভাজন কাকে বলে বুঝেছি, কোন প্রক্রিয়া সেটা বুঝতেছি, মাতৃকোষ কোনটা বুঝেছি, অপত্য কোষ কোনটা সেটাও বুঝেছি, কোষ বিভাজন কে আবিষ্কার করছে আমরা সেটাও বুঝেছি, কোন কোন কোষগুলো বিভাজিত হয় না, লোহিত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ, স্থায়ী টিস্যুর কোষ, আমরা এগুলো বুঝেছি। একটু দ্রুত কমেন্টে আপনাদের কাছ থেকে জানতে চাই কোনো সমস্যা আছে কিনা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট চাই আপনাদের কাছ থেকে, দ্রুত। যেহেতু টপিক অনেক বড়, আমাদের প্রয়োজনীয় সকল কিছু সময়ের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? সুতরাং এখান থেকে কোশ্চেন হতে পারে যে নিচের কোন কোষটি বিভাজিত হয় না। এমসিকিউ যেভাবে হতে পারে, এমসিকিউ যে কোন কোষ বিভাজিত হয় না, হয় না, এমসিকিউ ভাবে হতে পারে। আবার এমসিকিউ হতে পারে যে কোষ বিভাজন কে আবিষ্কার করেন, কোষ বিভাজন, ঠিক আছে, কে আবিষ্কার করেন। কোশ্চেন এটা হতে পারে, কোশ্চেন এটা হতে পারে যে কোন জীবে কোষ বিভাজন আবিষ্কৃত হয়, কোশ্চেন এটা হতে পারে। আবার কোশ্চেন হতে পারে যে একটি কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মাতৃকোষ। বুঝা গেছে? আবার এভাবে কোশ্চেন হতে পারে যে একটি কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষসমূহকে কি বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে হচ্ছে মাতৃকোষ। সুতরাং আশা করছি যে এই পর্যন্ত সমস্যা আমরা সেভাবে পাচ্ছি না, ঠিক আছে? কি কারণে কোষ বিভাজন হয় না সেটা আমাদের এই যে এই টপিকের, কোষ বিভাজন টপিকের শেষ দিকে আলোচনা আছে যে কি কারণে কোষ বিভাজিত হয় না। কোষ বিভাজন হওয়ার একটা কারণ হচ্ছে যে P53 নামে একটা প্রোটিন আছে, সে কোষ বিভাজনে বাধা দিতে পারে, কিংবা কোষটা ভাজক কোষ থেকে সে স্থায়ী কোষে পরিণত হতে পারে, কিংবা কোষ বিভাজন যে নিয়ন্ত্রণ করে সাইক্লিন সিডিকে যৌগ সেটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, কিংবা কোষের মৃত্যুও ঘটতে পারে। এসব কারণে কিন্তু কোষ বিভাজিত নাও হতে পারে। আমরা শেষ দিকে এই অধ্যায়ের এই টপিকের আমরা শেষ দিকে কিন্তু এগুলাকে আলোচনা করব। ওকে, অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। যদি কোনো সমস্যা থাকে আপনাদের কাইন্ড রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, আপনার যে জায়গাটা বুঝবেন না সেই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যাকে রেখে আমরা পরবর্তী ধাপে আমরা যাব না, অ্যাজ ইউজুয়াল। ওকে, আমরা যাচ্ছি এখন কোথায়, কোষ বিভাজনের প্রকার ভেদে। আমরা জানি যে কোষ বিভাজন 3 প্রকার, তাই না? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা এটা জানি যে কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা প্রথমে শুরু করি অ্যামাইটোসিস দিয়ে। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসটা কি? একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলা হয়? এর অপর নাম প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হচ্ছে কেন? যে প্রক্রিয়ায় একটি জীবকোষ বিভাজিত হয়ে সরাসরি একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয় তার নাম হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। সেখানে কোনো প্রকার পর্যায়, কোনো প্রকার ধাপ এগুলোকে অতিক্রম করতে হয় না। বুঝা গেছে? বুঝা গেছে? আমরা যদি দেখি যে আমরা একটা কোষকে দেখি আগে, এই যে এটা একটা আমরা কোষ দিলাম, এর অভ্যন্তরে কি আছে, যে নিউক্লিওয়েড আছে। এটা এমন হয়ে যেতে পারে
এই দেখেন এর মাঝ বরাবর ভিতরের দিকে হচ্ছে যে কোষ ঝিল্লি এবং প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে চেপে যেতে পারে। ঠিক আছে, এই সময়টাতে এমনও হতে পারে যে নিউক্লিওয়েড বা নিউক্লিয়াস সে কি করছে যে কোষটার মাঝ বরাবর অবস্থান করতে পারে। এরপর এমন হয়ে যেতে পারে কি যে দুইটা পরস্পর পৃথক হয়ে যাবে এমন অবস্থার সৃষ্টি হয়ে যেতে পারে। এই যে দেখেন, তারপর কি হয়ে যাবে যে টার্গার প্রেসারের কারণে সম্পূর্ণ দুটা কোষে পরিণত হয়ে যেতে পারে। তাই এই যে বিভাজনটা, আমরা এই বিভাজনটাকে বলতে পারি অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস বলা হচ্ছে কাকে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে সরাসরি দুটি কোষে পরিণত হয়, আমরা তাকে বলতে পারবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখেন একটা কোষ, এখানে কোনো ধাপ, আমরা মাইটোসিস বিভিন্ন ধাপ করব, মেসিস বিভিন্ন ধাপ করব, প্রোফেজ 1 আছে, এরকম প্রোফেজ 2 আছে। ঠিক আছে, বিভিন্ন ধাপ কিন্তু আছে, বিভিন্ন ধাপকে অতিক্রম করে কিন্তু কোষকে বিভাজন করতে হয়। কিন্তু অ্যাজ ইউজুয়াল যে অ্যামাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ সরাসরি বিভাজিত হয়ে কি হয়ে যাবে, দুটা কোষে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। বুঝা গেছে? এখন অ্যামাইটোসিস ঘটবে কোন কোন জীবে, আমরা এই জীবগুলোর নাম জানি, খুবই ইম্পর্টেন্ট এই জীবগুলোর নাম। একটা হচ্ছে ইস্ট, ইস্ট YEAST, ইস্ট। ইস্ট হলো আদিকোষী শর্করা। এর পাশাপাশি আছে অ্যামিবা, অ্যামিবা। ঠিক আছে, ইস্ট, অ্যামিবা এরা হচ্ছে এককোষী জীব। এর পাশাপাশি আমরা দিতে পারি কি যে এককোষী জীব যেগুলা আছে, এককোষী জীব, এবং এর সাথে হচ্ছে আদিকোষী জীব যেগুলা আছে, আদিকোষী। আদিকোষী জীব সমূহকে আমরা বলে থাকি যে নিম্ন শ্রেণীর জীব। এ সকল জীবে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। তাহলে কোথায় কোথায় ঘটতেছে? ইস্ট, অ্যামিবা। এই যে ইস্ট, অ্যামিবা এককোষী জীব, এরা একই। এককোষী জীবে ঘটতেছে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এর পাশাপাশি যারা আদিকোষী জীব আছে, আদিকোষী জীবের মধ্যে আমরা যেমন চিনি খন্ডায়ন চিনি, এক্সাম্পল হিসেবে কোষ বিভাজনের আমরা চিনি দ্বিভাজন চিনি সবচেয়ে ভালো হবে, যে দুই ভাগে ভাগ হয়ে যায়। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, রিকেটশিয়া প্রভৃতি যেসব আদিকোষী জীব আছে, এই আদিকোষী জীব সমূহতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটবে। বুঝা গেছে? তাহলে কি বললাম যে ইস্ট, অ্যামিবা এককোষী জীব, আদিকোষী জীব যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, অ্যাক্টিনোমাইসিটিস, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমা প্রভৃতি আদিকোষী জীব, এবং ইস্ট, অ্যামিবা ও অন্যান্য এককোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটবে। বুঝা গেছে? বলেন কোনো সমস্যা আছে কিনা? বলেন কোনো সমস্যা আছে কিনা? একটা গুরুত্বপূর্ণ তথ্য এই জায়গায় আছে যে বিজ্ঞানীরা মনে করে থাকেন, একজন স্পেশাল বিজ্ঞানী আছে, আমরা যার নাম চিনি হচ্ছে স্ট্রাসবার্গার। চিনি না স্ট্রাসবার্গার? আমরা কিন্তু স্ট্রাসবার্গার নামে একজন বিজ্ঞানীকে চিনি। তিনি বলেছিলেন যে অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকে অন্যান্য বিভাজন যেগুলো আছে, যেমন মাইটোসিস, তারপর হচ্ছে কি মিওসিস, এ সকল কোষ বিভাজনের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী স্ট্রাসবার্গার বলেছিলেন যে অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা স্পিচ, প্রতিটা সেন্টেন্স টু বি নোটেড। ওকে, তাহলে দেখেন এখান থেকে যে কোশ্চেনটা হতে পারে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন নিম্নের কোন জীবে ঘটে? ইস্টে, অ্যামিবাতে এককোষী জীবে, আদিকোষী জীবে। ঠিক আছে, ব্যাকটেরিয়াতে কোন কোষ বিভাজন ঘটে? ইস্টে কোন কোষ বিভাজন ঘটে? অ্যামিবাতে কোন কোষ বিভাজন ঘটে? এককোষী জীবে কোন কোষ বিভাজন ঘটে? নিম্ন শ্রেণীর জীবে কোন কোষ বিভাজন ঘটে? প্রত্যক্ষ কোষ বিভাজন কোন বিভাজনকে বলা হয়ে থাকে? এবং কোন কোষ বিভাজন থেকে অন্যান্য কোষ বিভাজনের উৎপত্তি হয়েছে? সবগুলোর আনসার কিন্তু অ্যামাইটোসিস। সবগুলোর আনসার কি? অ্যামাইটোসিস। আমি তো বললাম যে আদিকোষী যেগুলা, আদিকোষীর ক্ষেত্রে কি ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এরপর অ্যাক্টিনোমাইসিটিস, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমা, এগুলো হচ্ছে আদিকোষী জীব। ঠিক আছে, ইস্ট, অ্যামিবা
এর পাশাপাশি আরো কিছু এককোষী জীব থাকতে পারে। অ্যামাইটোসিসে ক্রোমোজোম কি বিভাজিত হয় না? না, আসলে বিভাজিত হয় না। অ্যামাইটোসিসে ক্রোমোজোম বিভাজিত হয় না, সেটা বলা যায়। কিভাবে বলা যায় অ্যামাইটোসিসে ক্রোমোজোম বিভাজিত হবে না? কেন কেন বলা যাবে? কারণ অ্যামাইটোসিসে তো যেটা হচ্ছে যে নিউক্লিয়াস তো সুগঠিত নয়, আমরা কিন্তু এখানে বলেছি নিউক্লিওয়েড বলেছি। সুতরাং জানতে হবে নিউক্লিওয়েডটা কি জিনিস। ঠিক আছে, আদিকোষী জীবের নিউক্লিয়াসকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। এখানকার কোনো কিছুই অভ্যন্তরে সুগঠিত নয়, এটা জানা উচিত আমাদের। ক্রোমোজোম তো হচ্ছে মাইটোসিসে বিভাজিত হয় না। ওকে, তাহলে কোনো সমস্যা আছে না একটু বলেন তো। ক্লাসটা কেমন লাগছে সেটাও বলেন। ক্লাসটা কেমন লাগতেছে একটু সেটাও বলবেন, এবং কোনো সমস্যা আছে কিনা একটু সেটাও একটু দ্রুত শেয়ার করেন। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। ক্লাসটা কেমন লাগছে একটু সেটা জানাবেন, কোনো সমস্যা আছে কিনা সেটা জানাবেন। এবং দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে যদি ক্লাসটা যদি আসলে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ক্লাসটাকে শেয়ার করে রাখতে পারেন। ক্লাসটা ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন। ওকে, ক্লাসটা কেমন লাগছে আপনারা জানাতে পারেন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন বেশিরভাগই হচ্ছে আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, এবং যারা পেইড কোর্স ছাড়াও যারা আছেন বেশিরভাগই আমার শুভাকাঙ্ক্ষী। অনেকে 18তম নিবন্ধনে যুক্ত ছিলেন, ভালো লাগে বিদায় আবারও ক্লাস দেখছেন। অনেকে জ্ঞান অর্জন করতে চান তবুও দেখছেন। বেশ কিছু ইন্টারমিডিয়েট স্টুডেন্টও আমাদের সাথে এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছেন। ক্লাসে 100+ উপস্থিতিকে নিয়ে কোন লাইভে থাকা এত সহজ না। হ্যাঁ, আচ্ছা আমরা নাম্বার 2-এ যাই। নাম্বার 2টা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস এর অপর নাম হচ্ছে কি? মাইটোসিস কোষ বিভাজন। এর অপর নাম সমীকরণিক বিভাজন। কি নাম? সমীকরণিক বিভাজন। আমি যে কথাগুলা বলছি প্রতিটা পয়েন্ট, প্রতিটা সেন্টেন্স, ঠিক আছে, প্রতিটা পয়েন্ট, প্রতিটা সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটা টপিক, প্রতিটা ওয়ার্ড। একজন বলছে যে নিউক্লিওয়েড কি জিনিস, আবু মুসা ভাই বলেছে যে নিউক্লিওয়েড কি জিনিস। নিউক্লিওয়েডটা হচ্ছে, আমরা তো আরো জানবো যে আদিকোষের নিউক্লিয়াসকে নিউক্লিওয়েড বলে। আবু মুসা ভাই, আদিকোষের নিউক্লিয়াসকে নিউক্লিওয়েড বলে। আদিকোষের নিউক্লিয়াসকে নিউক্লিওয়েড বলে। কোনো সমস্যা নাই, অনেকজনই সালাম জানাইছো তোমরা, এবং আপনারাও অনেকজন সালাম জানিয়েছেন। ঠিক আছে, এখানে আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট কিছু আছে তো সেজন্য অনেক সময় তুমি করে বলে ফেলতেছি, নো প্রবলেম। সুতরাং প্লিজ এনজয় দ্য ক্লাস অ্যাটেন্টিভলি। ওকে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন ইংরেজি নাম, বাংলা নাম, একের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। আমরা একটু আগে যেটা পড়লাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, তাই তো? আর মাইটোসিসকে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। আমরা আসি এর সংজ্ঞা থেকে। আসলে কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি কোষে পরিণত হয় তার নাম মাইটোসিস কোষ বিভাজন। কি বলতেছি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি কোষে পরিণত হয় তার নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে কি হবে? যে মাতৃকোষের তুলনায় সমান হবে এবং সমগুণ সম্পন্ন হবে। আমরা দেখি, এটাকে আমরা দিলাম একটা হচ্ছে কি কোষ, প্রাণী কোষে হলো। এর অভ্যন্তরে কি আছে? নিউক্লিয়াস আছে। আমরা যদি একে সম্পূর্ণ যদি চিন্তা করি, আমরা একটু ক্লিয়ার যদি করে দেই, দেখেন এখানে ক্রোমোজোম আমরা দিলাম 4টা। এটা একটা কোষ সম্পূর্ণ, এর অভ্যন্তরে আমরা দিলাম ক্রোমোজোম কয়টা? 4টা। এ যখন বিভাজিত হলো, সে যদি মাতৃকোষের তুলনায় সমান, সম আকৃতির, সমগুণ সম্পন্ন
দুটা কোষে পরিণত হয়, তাহলে এই বিভাজনটার নাম হবে মাইটোসিস বিভাজন। দেখেন এটা হচ্ছে কি কোষ, এটা হলো মাতৃকোষ, এটা মাতৃকোষ না, এটা হলো মাতৃকোষ। তাহলে এই দুইটা কি, এই দুইটা হলো অপত্য কোষ। কি কোষ? অপত্য কোষ। দেখতে একই রকম, এও প্রায় ডিম্বাকার, এরাও ডিম্বাকার। পয়েন্ট টু বি নোটেড। তারপর কি, এখানে ক্রোমোজোম 1 2 3 4, এগুলাতে ক্রোমোজোম 1 2 3 4 1 2 3 4, চারটা চারটা করে। তাহলে আমাদের সংজ্ঞা কি ছিল? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষের, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি জীবকোষ বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি কোষে পরিণত হয় তাকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আবারও বলতেছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি জীবকোষ বিভাজিত হয়ে মাতৃকোষের তুলনায় সম আকৃতির সমগুণ সম্পন্ন, সম মানে সমান, সমান আকৃতি, দেখতে একই রকম হবে, সমগুণ মানে একই গুণ থাকবে, এই কোষ দুটাকে বলা হবে কি? মাইটোসিস কোষ বিভাজন। দেখেন এটা একটা মাতৃকোষ, সে বিভাজিত হচ্ছে, কোষটা ডিম্বাকার, এরাও ডিম্বাকার, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, এর ভিতরে ক্রোমোজোম 1 2 3 4টা, এর ভিতরে একটা দুইটা তিনটা চারটা। যদি এর ক্রোমোজোম সংখ্যা দুইটা হইতো বা কমে যাইতো, আমরা একে মাইটোসিস বলতে পারতাম না। যদি এর ক্রোমোজোম সংখ্যা কমে যাইতো, বেশি হইতো, হ্রাস পাইতো, আমরা একে মাইটোসিস বলতে পারতাম না। মাইটোসিস বলতে পারবো কেন? নাম্বার 1, দেখতে একই রকম হতে হবে, যে সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন। এ যেরকম গুণাবলী থাকবে, এদের প্রত্যেকের জন্য সেরকম গুণাবলী থাকে। বুঝা গেছে? যেহেতু দেখেন মাতৃকোষের তুলনায় যেহেতু অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান 4 4 4, এই জন্য একে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। কি বলা হচ্ছে একে? এই জন্য একে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। বোঝা গেছে? কোশ্চেন হয়ে থাকে যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন? কোশ্চেন এটাও হয়ে থাকে যে নিচের কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? নিচের কোন কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান আছে। এখন যদি আমরা বলি, এই যে এটাকে আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী শ্লাইখার। বিজ্ঞানী শ্লাইখার, শ্লাইখার তিনি মাইটোসিস কোষ বিভাজনকে আবিষ্কার করেন এবং নামকরণ করছে বিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং। বুঝা গেছে? বিজ্ঞানী শ্লাইখার মাইটোসিস কোষ বিভাজনকে আবিষ্কার করে এর নাম দিয়েছিলেন কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস। পরবর্তীতে কেরিওকাইনেসিসকে ওয়ালথার ফ্লেমিং নামকরণ করেন মাইটোসিস। বুঝা গেছে? বুঝা গেছে বলেন? আরে আগে দৌড়াচ্ছ কেন তন্ময় রায়? আগে দৌড়াচ্ছ কেন বলো তো? আগে দৌড়ানো যাবে না তো, মিউসিস তোমার পরে যাচ্ছে না, আগে মাইটোসিসটা ভালো করে পড়ি। খুরশিদ জাহান খুশি খান, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এখন পুরোপুরি সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি সুস্থ, 90% সুস্থ বলা যায়। ঠিক আছে, মেরা প্রশান্ত রায় আদাব। স্যার আদাব। ঠিক আছে, ইম্পর্টেন্স টপিকে রেড মার্কার ইউজ করলে ভালো হয় স্যার। ঠিক আছে, আমি প্রয়োজনীয় সব টপিক আমি মার্কার ইউজ করতেছি। যেটুকু আলোচনা হচ্ছে ক্লাসে সবটাই 100% ইম্পর্টেন্ট। আমি বলছি প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা লাইন 100% ইম্পর্টেন্ট। আচ্ছা, মাতৃকোষ কি? যে কোষটা বিভাজিত হয় সেটা মাতৃকোষ। এই কোষটা থেকে দুইটা করে সৃষ্টি হলো, এই কোষটা মাতৃকোষ। নতুন যে কোষগুলো সৃষ্টি হলো তারা হচ্ছে অপত্য কোষ। যে কোষটা বিভাজিত হলো সে মাতৃকোষ, নতুন যেটা সৃষ্টি হলো সে অপত্য কোষ। ক্লিয়ার? ওকে, তাহলে যদি আমরা যদি আমরা এই জায়গা থেকে আসি, যে কি করছে, যে মাইটোসিস আবিষ্কার করছে বিজ্ঞানী শ্লাইখার। আবিষ্কার আবিষ্কার করে তিনি নাম দিয়েছিলেন কেরিওকাইনেসিস। পরবর্তীতে বিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং মাইটোসিস নামকরণ করেন। তো সুতরাং যদি কোশ্চেন এসে থাকে মাইটোসিস কে আবিষ্কার করছে? শ্লাইখার।
নামকরণ কে করছে? ওয়ালথার ফ্লেমিং। গট ইট? আপনারা কি বুঝতে পেরেছেন? বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? বলেন। হ্যাঁ, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আপনারা কি বুঝতে পেরেছেন? যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করে রেখে দিতে পারেন। আচ্ছা, আমরা এর পরবর্তী অবস্থায় যাই, যে এই যে মাইটোসিস যে আমরা পড়তেছি, মাইটোসিস ঘটবে কোথায়? মাইটোসিস কোথায় ঘটে? ঠিক আছে, তিনটা জিনিস এর আগেও বলছিলাম, আজকেও বলতেছি, যে দেহকোষ, অটোজোম, মাইটোসিস। all are same by function, অর্থাৎ কাজের ভিত্তিতে তারা তিনটায় একই। দেহকোষ, অটোজোম, মাইটোসিস তিনটারে কাজ একই। দেহ গঠন করা, দেহর বৃদ্ধি বিকাশে সাহায্য করা, দেহের ক্ষয় পূরণ করা, নতুন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি করা, এদের প্রত্যেকের কাজ একই। দেহকোষের কাজ দেহ গঠন করা, ক্ষয় পূরণ করা, দেহের বৃদ্ধি বিকাশ ঘটা, অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি করা। অটোজোমের কাজও এইটা, মাইটোসিসের কাজও এইটা। তাহলে মাইটোসিস কোথায় ঘটবে? মাইটোসিস অবশ্যই ঘটবে দেহকোষে। কোথায় ঘটবে? মাইটোসিস ঘটবে কোথায়? দেহকোষে। বোঝা গেছে? এখন মাইটোসিস কি করবে? অবশ্যই অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি করবে। এভাবে জননাঙ্গ সৃষ্টি করা মাইটোসিসের কাজ। গুরুত্বপূর্ণ কোশ্চেন। জননাঙ্গ সৃষ্টি করা কার কাজ? অ্যান্সার মাইটোসিসের কাজ, জননাঙ্গ সৃষ্টি করা। ঠিক আছে, নতুন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করাই মাইটোসিসের কাজ, দেহকোষের কাজ। একটু আসেন এক্সাম্পল হিসাবে, একটা উদ্ভিদ যখন অঙ্কুরোদ্গম হয়, তার কয়েকটা মূল, ছোট একটা কাণ্ড, 2-3টা পাতা আমরা বলতে পারি। এটা একটা উদ্ভিদ, কিন্তু এই উদ্ভিদটায় বৃদ্ধি বিকাশ বিভাজিত হয়ে অনেক বড় একটা কাণ্ড, মোটা কাণ্ড, অসংখ্য ডালপালা, শাখা প্রশাখা, ফুল ফল বীজ সৃষ্টি করলো। কি করলো? অনেক বড় মূল হইলো নিচের দিকে, কাণ্ড অনেক বড় মোটা উঁচা লম্বা হইলো, অনেকগুলা শাখা প্রশাখা হইলো, ফুল হইলো, ফল হলো, বীজ হলো। এসব কিছুই যে হলো, সবকিছুই করছে কে? দেহকোষ। সবকিছুই করছে কে? মাইটোসিস। সেভাবে ফুল হওয়া, ফল হওয়া, বীজ হওয়া, সৃষ্টি হওয়া কার কাজ? মাইটোসিসের কাজ। জননাঙ্গ সৃষ্টি হওয়াও মাইটোসিসের কাজ। সুতরাং যদি কোশ্চেন হয়ে থাকে মাইটোসিস কোথায় ঘটে? উদ্ভিদের, প্রাণীর, জীবের, যেটাই বলেন, দেহকোষে ঘটে। কি ঘটে? দেহকোষে ঘটে। সে কি করে? জীবের বৃদ্ধি বিকাশ ঘটায়, দেহ গঠন করে, ক্ষয় পূরণ করে, নতুন অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গাণুর সৃষ্টি করে। বুঝা গেছে? দেহের বৃদ্ধি বিকাশ ঘটাবে, দেহের ক্ষয় পূরণ করবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি করবে। ঠিক আছে, এই কাজগুলা কার কাজ? মাইটোসিসের কাজ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। স্যার, নিউক্লিওয়েডের ক্রোমোজোম বিভাজন বুঝতে পারছি না, আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন? ক্লাসে যেটা পড়াচ্ছি এটা পড়েন না, ক্লাসে যেটা পড়াচ্ছি সেটা পড়েন। ওকে, ক্লাস দেখছেন মোহাম্মদ তাজুল ইসলাম ভাই, প্রিয় বড় ভাই একজন, রংপুরের পীরগঞ্জে বাসা। ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে দেখা নাই, আশা করছি খুব শীঘ্রই ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ, যদি ভাইয়া দাওয়াত দেয় তার এলাকায় কখনো। তাহলে আচ্ছা, আমরা এখন যাইতে পারি যে কোষ চক্র। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মাইটোসিসের। কি চক্র? কোষ চক্র। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। চক্র মানে আমরা বুঝি একটা সাইকেল, তাই কিনা? চক্র, এই যে এটাই একটা চক্র, আমরা যেটা দিলাম এটাই একটা কি? এই যে চক্র। ঠিক আছে,
তার মানে শুরু আছে আর কি শেষ আছে। তাহলে কোষ চক্রটা কি? একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি বিকাশ, এর কি বৃদ্ধি বিকাশ, এরপর কি বিভাজন, যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র। প্রথমে একটা কোষ সৃষ্টি হবে, সৃষ্টি হলো, বৃদ্ধি বিকাশ মানে ধীরে ধীরে বড় হলো, বিভাজন দুটা কোষে পরিণত হলো, যে চক্রের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ হলো তার নাম কোষ চক্র, তার নাম কোষ চক্র। স্যার মিয়োসিস কি তাহলে লিঙ্গ নির্ধারণ কোষের বিভাজন ঘটাবে? মিয়োসিস শুধুমাত্র জনন কাজে সাহায্য করবে। ঠিক আছে, রাশিমূলক আমরা যখন পড়বো তখন আলোচনা হবে। আমরা এখন যেখানে পড়তেছি সেখানে থাকি। ঠিক আছে, মিয়োসিস যখন যাব তখন পড়ি, ক্লাসের মাঝখানে ব্যাঘাত না ঘটাই। ঠিক আছে, খাদিজা তৈয়বা আপু আপনাকে বলছি। গন্তব্য বহুদূর। স্যার আমাকে ম্যাথ ক্লাস করা যাবে কি আপনার কাছে? তুমি দিনাজপুরে চলে আসো, তোমাকে ম্যাথ ক্লাস করা যাবে। ওকে, আমি কিন্তু বারবার আপনাদের কাছ থেকে কমেন্ট চাই যে ক্লাস কেমন লাগছে, কেমন এনজয় করছেন, কোনো সমস্যা আছে কিনা। যত বেশি কমপ্লিমেন্ট আসবে টিচার তত বেশি উৎফুল্ল হয় পড়াইতে, যে না আমার পড়াটা ঠিক ওয়েতে আছে নাকি ভুল ওয়েতে আছে। এটা জানার জন্য, বোঝার জন্য আপনাদের রিয়েকশন খুব বেশি প্রয়োজন, যে বুঝতে পারতেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। তাহলে কোষ চক্র কি বললাম? একটা কোষের সৃষ্টি হবে, এর বৃদ্ধি বিকাশ ঘটবে এবং শেষে গিয়ে সে বিভাজন হবে। যে চক্রের মাধ্যমে এই কাজটা হচ্ছে সেই চক্রের নাম কোষ চক্র। কি চক্র? কোষ চক্র। একটা সৃষ্টি হলো, প্রথমে এই কোষটা সৃষ্টি হলো, সে বৃদ্ধি বিকাশ ধীরে ধীরে বড় হলো, শেষে আবার সেই গিয়ে বিভাজন হলো। যে চক্রের মাধ্যমে এই কাজটা হচ্ছে তার নাম কোষ চক্র। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, কি নাম? বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, এই দুজন বিজ্ঞানী কোষ চক্র আবিষ্কার করেন। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক এই কোষ চক্র আবিষ্কার করেন। ঠিক আছে, বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক এই কোষ চক্র আবিষ্কার করেন। তাহলে কোষ চক্র কাকে বলে আমরা বুঝছি। একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি বিকাশ, বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হলো তার নাম কোষ চক্র। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক কি করেন? এই কোষ চক্র আবিষ্কার করেন। আমরা এখন দেখি এই কোষ চক্র কি কি প্রক্রিয়া হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি বা কিভাবে হচ্ছে। ঠিক আছে, মানব দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে, আমরা এটা জানি। জানি না কত ট্রিলিয়ন কোষ আছে? মানব দেহে 100 ট্রিলিয়ন কোষ কিন্তু আছে। 100 ট্রিলিয়ন, এটা আমরা জানি, কিংবা 10 পাওয়ার 14 সংখ্যক কোষ আছে মানব দেহে, আমরা এটা জানি। কোষ চক্রের প্রধান ধাপ দুইটা। কয়টা? কোষ চক্রের প্রধান ধাপ দুইটা। একটা হচ্ছে ইন্টারফেস, একটার নাম কি? ইন্টারফেস। নাম্বার 2 হচ্ছে এম ফেস। এম ফেস, একটার নাম ইন্টারফেস। ইন্টার মানে প্রবেশ, ফেস মানে ধাপে। তাহলে এই কোষ চক্র শুরু হচ্ছে কার ধাপে? ইন্টারফেস দিয়ে। আর এম ফেসটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেস। আমরা এটাকেই চিনি মাইটোসিস কোষ বিভাজন নামে। বুঝা গেছে? আমরা এটাকেই চিনি মাইটোসিস বিভাজন নামে। তাহলে ইন্টারফেস, একটি কোষ বিভাজন শুরু হওয়ার পূর্বে যেসব প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এইসব প্রস্তুতিমূলক কাজগুলাকে বলা হচ্ছে ইন্টারফেস। একটি কোষ বিভাজিত হওয়ার পূর্বে যেসব প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এইসব প্রস্তুতিমূলক কাজগুলাকে বলা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, তাহলে কি বললাম? একটা কোষ, আমরা যখন কোনো কাজে শুরু করার চেষ্টা করি, যখন আমি যদি এই ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করি, ফার্স্টলি হচ্ছে আমার যে মোবাইল ফোন, তারপর হচ্ছে ফোনের স্ট্যান্ড, মাইক্রো, এই যে বয়া রেডি করে ফেলি। তারপর নিজের একটা রিডের ব্যাপার আছে, হাতে ঘড়ি পরি, চোখের চশমা দেই, তাই কিনা? মার্কার নেই, বোর্ড ক্লিন করি। এই যে আমি ক্লাস নেওয়ার পূর্বে এইসব কাজ করি, প্রস্তুতিমূলক কাজ। ঠিক সেরকম একটা কোষ যখন বিভাজিত হবে, বিভাজিত হওয়ার
শুরুতে যেসব প্রস্তুতিমূলক কাজ করতে হয় এই কাজগুলোকে একত্রে বলা হবে ইন্টারফেস। কি বলা হবে? ইন্টারফেস। কোষ বিভাজনের 90 থেকে 95% সময় ব্যয় হবে ইন্টারফেজে। একটা কোষ বিভাজনের 90 থেকে 95% সময় ব্যয় হবে ইন্টারফেজে, এবং ইন্টারফেজকে নিয়ন্ত্রণ করবে একটা যৌগ যার নাম সাইক্লিন সিডিকে যৌগ। কি যৌগ? সাইক্লিন সিডিকে। সাইক্লিন সিডিকে, সিডিকে ইজ ইকুয়াল টু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। বুঝা গেছে? এই যে ইন্টারফেসকে নিয়ন্ত্রণ করবে সাইক্লিন সিডিকে যৌগ। সিডিকে এর পূর্ণরূপ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, একটা এনজাইম বলা যেতে পারে। এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। এটা কি? সিডিকে হচ্ছে এক ধরনের প্রোটিন। সাধারণত আমরা যেটা যেটা জানি যে সকল এনজাইমই হচ্ছে প্রোটিন। তাহলে আসো আমরা আবার একটু আলোচনা করি ইন্টারফেসটা কি। একটা কোষ বিভাজনের পূর্বে যেসব প্রস্তুতিমূলক কাজ করতে হয় এটাকে বলা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসটা হচ্ছে কোষ বিভাজনের 90 থেকে 95% সময় ব্যয় হবে কোথায়? ইন্টারফেজে। ইন্টারফেজে যেসব প্রস্তুতিমূলক কাজ করতে হয় তাকে ইন্টারফেজে যে প্রস্তুতিমূলক যে কাজগুলো হয় একে নিয়ন্ত্রণ করবে একটা প্রোটিন বা একটা এনজাইম, তার নাম সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন সিডিকে এর পুনরূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আশা করছি কোনো সমস্যা নাই। এখন তো ঠিক আছে, আশা করছি কোনো সমস্যা নাই। সমস্যা হলে জানাতে হবে। এখন এই যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসকে আবার ভাগ করা হবে তিনটা ভাগে। কয়টা ভাগে ভাগ করা হবে? তিনটা ভাগে ভাগ করা হবে। দেখো, প্রথমে হচ্ছে G1 ধাপ বা G1 দশা, নাম্বার 2 S, নাম্বার 3 হচ্ছে G2। তাহলে আমরা কি বলতে পারতেছি যে ইন্টারফেসকে তিনটা ধাপে বা তিনটা দশায় ভাগ করা যেতে পারে। ওকে, প্রথমে কি আছে? G1। G1 কে আমরা বলে থাকি গ্যাপ 1 বলে থাকি। G1 একটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কি না তার সিদ্ধান্ত হবে G1 এ। বুঝা গেছে? এই যে আমরা যদি একটা কোষ দেই, এই যে একটা কোষ, সে বিভাজিত হবে কিনা এর সিদ্ধান্ত আসবে হচ্ছে কোথা থেকে? G1 থেকে, যে কোষটা বিভাজিত হবে নাকি হবে না। যদি কোষটা বিভাজিত হয় তাহলে কোষ বিভাজনের জন্য যে ডিএনএ অনুলিপন আছে, প্রোটিন সংশ্লেষ আছে, এর প্রয়োজনীয় উপকরণ তৈরি হবে G1 এ। What's going on? তাড়াতাড়ি করো, যা করো। আমার দাও, দিয়ে দাও। তাহলে G1 আমরা কি বললাম? একটি কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত হবে G1 এ, এবং ডিএনএ অনুলিপন যোগ প্রোটিন সংশ্লেষণ এই দুইটা কাজের জন্য যে সব উপকরণ দরকার সেই সব উপকরণ তৈরি হবে G1 ধাপে। ইন্টারফেজের G1 ধাপে একটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত হবে। নাম্বার 2, কোষ যদি বিভাজনে অংশগ্রহণ করে তাহলে কোষ বিভাজনের ক্ষেত্রে ডিএনএ অনুলিপনের জন্য এবং প্রোটিন সংশ্লেষণের জন্য যে সকল উপাদান দরকার তা তৈরি হবে G1 এ। স্পষ্ট বলেন, বুঝছেন কি? বুঝছেন কি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বুঝছেন কি? একটু বলতে হবে। বলেন G1 বুঝেছেন কিনা, বলেন G1 বুঝেছেন কিনা।
সিডিকে কি যৌগ স্যার? এটা এনজাইম যৌগ, আমরা এনজাইম বলতে পারি, আবার প্রোটিন জাতীয় যৌগ বলতে পারি, দুটাই রাইট। এনজাইম মানেই প্রোটিন। ওকে ওকে আচ্ছা, তাহলে আপনারা কি না, এটা যেটা হচ্ছে যারা ক্লাস করতেছেন একটু রেসপন্স আসতে হবে, হ্যাঁ। তাহলে G1টা আমরা কি বললাম, যে G1টা হচ্ছে ইন্টারফেজের প্রথম ধাপ। একটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত হবে G1 এ। যদি কোষটা বিভাজিত হতে চায় তাহলে ডিএনএ অনুলিপনের জন্য এবং প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় যে পরিমাণ উপকরণ দরকার সেটা তৈরি হবে G1 এ। এরপর আসলাম কোথায়, এস। এখন যদি প্রোটিন সংশ্লেষণ হয়েই যায়, যদি উপকরণ তৈরি হয়ে যায়, যদি ডিএনএ অনুলিপন যদি উপকরণ থেকেই যায়, তাহলে এই জায়গায় এসে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ অনুলিপন ঘটবে। ডিএনএ অনুলিপন যোগ হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে ডিএনএ কোষ চক্রের কোন ধাপে ডিএনএ অনুলিপন হয় এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই এমসিকিউ আসে এই পার্টটা থেকে, যে কোষ চক্রে কোন ধাপে ডিএনএ অনুলিপন হয়, কোন ধাপে হিস্টোন প্রোটিন সংশ্লেষণ ঘটে, সেটা হচ্ছে কোষ চক্রের যে ইন্টারফেজ আছে তার এস ধাপে। এস এর ইংলিশ সিনথেসিস মানে তৈরিকারী, অনুলিপনকারী। এরপর কি আছে, জি টু এ যে কাজটা করবে সেটা হচ্ছে জি টু এর যে কাজটা হবে সে হচ্ছে যে মাইক্রোটিউবিউল গঠিত হবে, যোগ হচ্ছে যে এটিপি তৈরি হবে। কি হবে, এটিপি তৈরি হবে। সেটা কোথায়, সেটা হচ্ছে যে কোষ চক্রের যে ইন্টারফেজ আছে তার G2 ধাপে। তাহলে G1S G2 সমস্যা আছে কিনা জানতে চাই। মাইক্রোটিউবিউল কি, এজন্যই বলি যে ক্লাসগুলো আসলে মিস দেওয়া উচিত না। এর আগে যে কোষের গঠন পড়লাম সেখানে অবশ্যই মাইক্রোটিউবিউল পড়ছি বুলবুল ভাই, ঠিক আছে। প্রথমে যদি আমরা G1 থেকে আসি, G1 ইন্টারফেজের ধাপ তিনটা, G1 যেটা ডিএনএ অনুলিপনের জন্য এবং প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি হবে G1 এ। এসে গিয়ে কি হবে, ডিএনএ অনুলিপন হবে, এর পাশাপাশি হিস্টোন প্রোটিনও তৈরি বা সংশ্লেষ হবে, এবং G2 তে গিয়ে মাইক্রোটিউবিউল গঠিত হবে এবং এটিপি উৎপন্ন হবে। হিস্টোন হলো এক ধরনের প্রোটিন। মিনু আরা আক্তার, দেখেন স্যার G1 এবং এস এই দুই ধাপে কি ডিএনএ অনুলিপন হয়? দেখেন একটু ক্লিয়ার করে দেই। G1 এ ডিএনএ অনুলিপন এবং প্রোটিন সংশ্লেষণ, মানে ডিএনএ অনুলিপন হওয়ার জন্য, প্রোটিন সংশ্লেষণ হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের তৈরি হবে। বুঝা গেছে, প্রয়োজনীয় জিনিসপত্রের মানে উপকরণের তৈরি হবে ডিএনএ অনুলিপন হওয়ার জন্য, এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি হবে কোথায়, সেটা তৈরি হবে হচ্ছে G1 ধাপে। তৈরি যদি হয়েই যায়, এস ধাপে এসে
ডিএনএ অনুলিপন হবে এবং হিস্টোন প্রোটিনও তৈরি বা সংশ্লেষ হবে। অনুলিপন সংশ্লেষ ঘটবে এস ধাপে, কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি হবে G1 ধাপে, ঠিক আছে। আর G2 তে এসে এটিপি তৈরি হবে, মাইক্রোটিউবিউল গঠিত হবে। চিন্তা করেন ভাইরে ভাই, আপনাদের এত কথার অ্যান্সার বলতে গেলে অনেক সময় চলে যাবে। স্যার ক্লাস কি রেকর্ড থাকে? আজীবন রেকর্ড থাকে। যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট তাদের জন্য ক্লাস আজীবন রেকর্ড, এবং মাঝে মধ্যে আমরা ফ্রি ক্লাস দিয়ে থাকি। বুঝা গেছে? এই ক্লাসটা সর্বোচ্চ 2 থেকে 3 দিন আমরা ফ্রি রাখবো, তারপর আমরা ক্লাসটাকে ডাউনলোড করে আমাদের যে পেইড স্টুডেন্ট যারা আছে আমরা সেখানে সরবরাহ করব। ওকে, এস আরেকবার এস বলেছে যে ডিএনএ অনুলিপন হবে, এর পাশাপাশি সেখানে হিস্টোন প্রোটিনও সংশ্লেষ বা তৈরি হবে, এটা বলেছি। কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট করেন। কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট করেন। আমাদের এই কোর্সের ক্লাসটা হচ্ছে 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স। 19তম নিবন্ধনের অ্যাডভান্স যে সাবজেক্টিভ কোর্স আছে সেই কোর্সের ক্লাস। এমফেস, আমরা এখন যদি আমরা এমফেসটাকে বলি, এমফেসটা হচ্ছে টোটালি মাইটোসিস কোষ বিভাজন আমরা যেগুলা পড়ছি, কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, সে হচ্ছে এমফেস। কোষ বিভাজনের 5 থেকে 10% সময় যাবে হচ্ছে এমফেজে, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপ যেগুলা আছে এই ধাপগুলাতে কোষ বিভাজনের মোট সময়ের 5 থেকে 10% সময় যাবে। বাকি যে হচ্ছে 90 থেকে 95% সময় সেটা কিন্তু ব্যয় হয়ে যাবে কোথায়? ইন্টারফেজে, তাই কিনা? আমাদের এই কোর্সে যে ক্লাস চলছে সেটা কিন্তু 19তম নিবন্ধনের অ্যাডভান্স সাবজেক্টিভ কোর্সের ক্লাস। যেই কোর্সের ক্লাসে আপনারা পাবেন যে অধ্যায় ভিত্তিক ক্লাস আমাদের আছে, অধ্যায় ভিত্তিক ক্লাস। প্রতি অধ্যায়ে যেহেতু পরীক্ষা পদ্ধতি এমসিকিউ, সেজন্য প্রতি অধ্যায়ে কমপক্ষে 3 থেকে সর্বোচ্চ 5 থেকে 6টি করে ক্লাস আপনাদের পুরোপুরি কনসেপ্টকে খতম করে দেওয়ার জন্য, ক্লিয়ার করে দেওয়ার জন্য ক্লাসগুলো আমরা এমনভাবে উপস্থাপন করে দেবো নেক্সট টাইম এসব বিষয়ের জন্য নেক্সট টাইম যেন ভাবতে না হয়। আমরা এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি ক্লাসগুলা, বাকিটা আপনারা ভালো বলতে পারবেন যে ক্লাস কিরকম হয় বা কিরকম হয়ে থাকবে। তারপর কি, যে পরীক্ষা মাস্ট, অধ্যায় শেষ হলেই পরীক্ষা। এর আগের দিন আমাদের মোট 245 জন পরীক্ষার্থী পরীক্ষা দিছে। চিন্তা করছেন? প্রথম অধ্যায়ে কোষ ও এর গঠন, আমাদের 19তম নিবন্ধন যে স্কুলের যে কোর্সটা আছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান, এর 2টা পার্ট, কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন হচ্ছে প্রথম অধ্যায়ের। কোষ ও এর গঠনে 245 জন পরীক্ষা দিছে। চিন্তা করেন আপনি, পাস করছে 70%। আমাদের যারা স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র। তারপর কি পাবেন? রিপিট ক্লাস পাবেন, মানে সিলেবাস একবার শেষ আপনি রিপিট ক্লাস পাবেন, একদম পরীক্ষা হওয়ার আগের দিন পর্যন্ত ক্লাস পাবেন। এরপর কি পাবেন? রিভিশন ক্লাস পাবেন। চিন্তা করেন, কি পাবেন? রিভিশন ক্লাস পাবেন। তারপর কি পাবেন? হ্যান্ড নোট পাবেন, হ্যান্ড নোট। তারপর কি পাবেন? পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, পিডিএফ পাবেন। তারপর তো সার্বক্ষণিক সাপোর্ট পাবেনই। সার্বক্ষণিক সাপোর্ট, এগুলা ভাই আমার মুখের কথা না, এত কিছু করেছি বলেই 18তম নিবন্ধনে 321 জন ছিল আমার স্টুডেন্ট, তারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল 301 জন, এবং টোটালি তারা চূড়ান্ত সুপারিশ পেয়েছে ভাইবার মাধ্যমে 290 জন। বিকজ এই পদ্ধতিগুলা, এই প্রসেসগুলা ফলো করেছি, যার কারণে এই সাফল্যটা আসছে। 321 জন স্টুডেন্টের মধ্যে 301 জন লিখিত পরীক্ষা পাস করছে, 290 জন ভাইবা পাস করছে, ঠিক আছে। এবং তারা 95%-এর বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, বিভিন্ন জেলায়। বাংলাদেশের এমন কোন জেলা নাই, সেটা আমি গর্ব সহকারে বলতে পারি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল, আমি গর্ব সহকারে বলতে পারি বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে আমার পরিচালিত ইজি বায়োলজির টিচার নাই। বাংলাদেশে এমন কোন জেলা নাই
যেখানে আমার পরিচালিত ইজি বায়োলজির টিচার কোন স্কুল মাদ্রাসায় শিক্ষকতা করছেন না, সেটা একমাত্র আমি বলতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ যারা যুক্ত আছেন আপনাদের জন্য ঠিক একইভাবে সার্ভিস দিচ্ছি, দিয়ে যাব ইনশাআল্লাহ 19তম নিবন্ধনের জন্য। প্রকৃত জীববিজ্ঞানের শিক্ষক স্যার আপনার চার্টে জীববিজ্ঞানের তথ্য বহন করে। থ্যাংক ইউ। জানি না জীববিজ্ঞানে কি তথ্য আছে, তবে সেখানে আমি স্পষ্ট দেখতে পাই সেখানে ডিএনএ আছে। আমার যে শার্ট বা আমরা যেটাকে ফতুয়া যেটাকে ইউজ করতেছি সেখানে ডিএনএ আছে, আমি এটা স্পষ্ট বলতে পাই, দেখতে পাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যেটা শেষ হয়ে গেল সেটা হচ্ছে ক্লাস কি চলবে? একটু কমেন্ট করে দাও, একটু কমেন্ট করে দেন ক্লাস চলবে কিনা, নাকি অফ করে দেব। আমরা তো যাচ্ছি এম ফেজে। এম ফেজ আমরা যেটা পড়লাম, এম ফেজে আবার দুইটা ব্যাপার আছে। এম ফেজটাই হচ্ছে মাইটোটিক ফেজ। এর দুইটা ধাপ আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা কি ক্যারিওকাইনেসিস, আর একটা কি, একটা হলো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন। একটা কোষের মধ্যে, একটা যদি প্রাণী কোষ আমরা দেখতে যাই, সেখানে কি আছে? নিউক্লিয়াস আছে, এবং বাকি যে অঙ্গাণু যেগুলো আছে, বাকি যে জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা কি? সম্পূর্ণ জায়গাটা কিন্তু হলো সাইটোপ্লাজম। তাহলে কোষের মধ্যে যে নিউক্লিয়াস যখন একটা থেকে দুইটা হয়, আমরা একে বলি ক্যারিওকাইনেসিস। যখন সাইটোপ্লাজমকে বিভক্ত হতে হয়, আমরা একে বলতে পারি সাইটোকাইনেসিস। ওকে, কি বলতে পারি? সাইটোকাইনেসিস। কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। ক্লাস কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ, যদি আপনারা যুক্ত থাকেন ক্লাসের মধ্যে, ক্লাস চলবে ইনশাআল্লাহ। তাহলে ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিসটা হলো নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস কি? এটা হলো সাইটোপ্লাজমের বিভাজন। আমরা এখন যাব ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ, প্রোফেজ। কোথায়? প্রোফেজ। ওকে, অনেকের এই সমস্যা, আমরা যখন কোষ ও এর গঠন ক্লাস করি তখন অনেকেরই কমেন্ট ছিল, স্যার কোষ বিভাজন বুঝি না। আমি বলেছিলাম কোষ বিভাজনকে পানি পানি করে দিব, বুঝলাম না? আসলেই পানি পানি হবে। আসেন, নাম্বার 1 প্রোফেজ। এটাকে পিএইচ এস ইও হতে পারে। হ্যাঁ, প্রো আসছে থেকে? পিরি থেকে। পিরি মানে পূর্বে, প্রোফেজ, তাই না? আচ্ছা, আমরা যেটা জানি যে কোষ বিভাজনের ধাপ কয়টা? মোট 5টা না? এরপর কি আছে? প্রোমেটাফেজ। কি আছে? মেটাফেজ। কি আছে? অ্যানাফেজ। কি আছে? টেলোফেজ। আচ্ছা, আপনাদের আগে জানা উচিত কোনটা কয় নম্বর ধাপ। আপনাদের আগে জানা উচিত কোনটা কয় নম্বর ধাপ। 1 2 3 4 5 একটু জানতে হবে। হ্যাঁ, চলবে চলবে। লালমনিরহাট থেকে ফেরদৌসী জান্নাতুন, হুমায়ুন কবির কুড়িগ্রাম থেকে, দেবাশিস রায় ময়মনসিংহ থেকে, এস এম উমর ফারুক আমার খুবই কাছের একজন মানুষ ঠাকুরগাঁও থেকে, খাদিজা তৈয়বা নীলফামারী, হিমেল খান মিরপুর 11 অর্থাৎ ঢাকা 11 নম্বর আসন থেকে তিনি দেখতেছেন, সাবিনা আক্তার চাঁদনী রংপুর থেকে, আয়শা আক্তার বিরল থেকে আমার কাছাকাছি আছেন, মাসুদুর রহমান চাপাই থেকে, শরীফুল রাজশাহী থেকে, রুবিনা রোজ রংপুর থেকে, অসংখ্য মানুষ আছেন। সন্ধ্যা তারা তিনি দেখছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, একটু ভয়ে পাচ্ছি অবশ্য। হ্যাঁ, সন্ধ্যা তারা একটু দেখছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে, একটু ভয়ে পাচ্ছি অবশ্য। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার যে অবস্থা আমি জানি না আসলে আপনার বাসা কোথায়। ওকে, তাহলে মাইটোসিস আমরা যে পড়তেছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ফার্স্টলি যদি আপনি এটাকে মাথায় রাখতে চান, আপনাকে জানতে হবে কোনটা কয় নম্বর ধাপ। প্রোফেজ 1, মেটাফেজ 2, মেটাফেজ 3, অ্যানাফেজ 4, টেলোফেজ 5। এখান থেকে ফার্স্ট পয়েন্ট প্রোফেজ 1, এটা মাথায় রাখবেন। টেলোফেজ 5, এটা মাথায় রাখবেন। ফার্স্ট এটা মাথায় রাখেন, শুনেন। প্রোফেজ যেহেতু 1, টেলোফেজ যেহেতু শেষ,
প্রোফেজের বিপরীত টেলোফেজ, এটা মাথার মধ্যে গেঁথে নেন। প্রোফেজের বিপরীত টেলোফেজ, অর্থাৎ প্রোফেজে যেটা যেটা ঘটবে টেলোফেজে তার উল্টাটা ঘটবে। একটু মাথায় রাখেন, প্রোফেজ ধাপ যেটা, এখানে যে ঘটনাটা ঘটবে টেলোফেজ ধাপটা তার বিপরীত ঘটবে। যেটা প্রোফেজে শুরু হবে টেলোফেজে সেটা গিয়ে শেষ হবে। ঠিক আছে? প্রোফেজে যদি জল যোজন হয়, টেলোফেজে গিয়ে কি হবে? বিয়োজন হবে। বুঝা গেছে? প্রোফেজে যদি মোটা হয়, টেলোফেজে গিয়ে চিকন হবে। প্রোফেজে গিয়ে চিকন হলে টেলোফেজে মোটা হবে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রোফেজের বিপরীত টেলোফেজ। নাম্বার 3-এ আসেন তো, দেখেন তো, মেটাফেজ। মেটাফেজ না, মাথায় রাখতে হবে কি, সে মাঝখানে আছে। কোথায় আছে? মাঝখানে আছে। 1 2 3 4 5 মেটাফেজ মাঝখানের ধাপ, একদম মধ্যবর্তী অবস্থা। 2 নম্বর এখন তো পুরো মেটাফেজ। পুরো আসছে কোত্থেকে? পিরি থেকে, মানে মেটাফেজের আগের অবস্থা। মেটাফেজের আগের অবস্থা। এই বিষয়গুলো একটু মাথায় রাখলে সহজ। আমরা এখন আইডেন্টিফিকেশনে যাই। ওকে, আমরা এখন যাই যে প্রোফেজ কোনটা, পুরো মেটাফেজ কোনটা, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কোনটা। আমরা যে কোনো একটা কোষে ইউজ করতে পারি। আমরা একটা কোষ আগে দেখি, ধরে নিলাম এটা হচ্ছে প্রাণী কোষ। কি কোষ? বা এটাকে আপনারা উদ্ভিদ কোষও ধরে নিতে পারেন। এই যে ডাবল দিলাম, তার মানে উদ্ভিদ কোষ। বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর, ভেতরটা হলো কোষ ঝিল্লি, তাই না? আপনারা ভেবে নিতে পারেন। তাহলে আমরা যেটা পড়তেছি ক্যারিওকাইনেসিস, কার বিভাজন ঘটবে? নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তাই তো? আমরা দেখি যে একটা সাধারণ নিউক্লিয়াস, দেখি একটা সাধারণ নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওপ্লাজম আছে, তারপরে গোলাকার বস্তু নিউক্লিওলাস আছে, এবং আছে হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু কি আছে? পেঁচানো অবস্থায় আছে। তাহলে যেহেতু কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি করতে হয়, এবং যেহেতু একটা কোষ থেকে দুইটা হয়, তাহলে নিউক্লিয়াসও কি হয়? একটা থেকে দুইটা হয়। তো নিউক্লিয়াস যখন আমরা একটা থেকে দুইটা করব, এর সকল জিনিসগুলাকে একটা সমতলে আনতে হবে, মানে যে সমানভাবে বিন্যস্ত করে একটা প্রসেসে আনতে হবে। তাই আমরা যখন প্রোফেজ পড়ব, প্রোফেজের ক্ষেত্রে মাথায় রাখবেন প্রথম ধাপ নিউক্লিয়াসের। আমরা তার আগে যেটা কথা বলি, যেটা 1 নম্বর ধাপ, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। কত পর্যায়? দীর্ঘস্থায়ী পর্যায়, মানে সবচেয়ে বেশি, একে কি বলা হচ্ছে? এই জায়গাতে সবচেয়ে বেশি সময় যায়। কোষ বিভাজনের সবচেয়ে বেশি সময় ব্যয় হয় হচ্ছে কোথায়? প্রোফেজ ধাপে। প্রোফেজ ধাপে কোষ বিভাজনের সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। বোঝা গেছে? আচ্ছা, যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটা আপনারা শেয়ার করে রাখে দিবেন, আমি বারবার বলতেছি। দীর্ঘস্থায়ী পর্যায়ে এখন এইখানে এসে ফার্স্ট যে কাজটা হবে, নিউক্লিয়াসটা আকারে বড় হবে। কোথায়? প্রোফেজে এসে নিউক্লিয়াসটা হবে আকারে বড়। এই আকারে বড় নিউক্লিয়াসকে বলা হবে বিপাকীয় নিউক্লিয়াস। কি বলা হবে? বিপাকীয় নিউক্লিয়াস বলা হবে। ঠিক আছে? এখন বিপাকীয় নিউক্লিয়াস যে বলা হচ্ছে, তারপরের ধাপগুলা কি কি? ক্রোমোজোমের জল বিয়োজন শুরু হয়। কার? ক্রোমোজোম। নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে? নাই। ক্রোমোজোম হলো কোত্থেকে? নিউক্লিয়াসের যে ক্রোমাটিন জালিকা, জল বিয়োজন শুরু হয়ে গেছে। এর ফলে যে ক্রোমোজোম যেগুলা আছে ধীরে ধীরে মোটা এবং খাটো হতে শুরু করছে। বোঝা গেছে? কি হয়? ক্রোমোজোম গুলো ধীরে ধীরে মোটা এবং খাটো হতে শুরু করে। তাহলে প্রথমে কি বললাম? যে প্রোফেজ সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ। এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়, একে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তারপর কি? ক্রোমোজোমের জল বিয়োজন শুরু হয়, নাম্বার 1। নাম্বার 2,
ফলে ক্রোমোজোম গুলো দৃশ্যমান হতে শুরু করে, মানে দেখা পাওয়া যাবে। আগে ক্রোমোজোমকে দেখা পাওয়া যায় নাই, বিকজ সেখানে ছিল ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের ভিতরে। এখানে এসে কি হলো, জল বিয়োজন শুরু হলো, ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইলো, ক্রোমোজোম গুলো দেখতে পাওয়া গেল, ক্রোমোজোমের ধীরে ধীরে মোটা এবং খাটো হতে শুরু করলো। এটা কোথায়? প্রোফেজ ধাপে। দ্বিতীয়ত কথা, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এখানে একটার কাটা একটা দুইটা, এখানে আমরা দিচ্ছি কয়টা? একটা। এই যে এই জায়গায় দিচ্ছি হচ্ছে নিউক্লিওলাস, যে এইটা, এই যে নিউক্লিওলাস। তাহলে এখানে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। কি ঘটলো? কি ঘটলো দেখেন, একটু মাথায় রাখেন, শুরু থেকে আসি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা সিকোয়েন্স কিন্তু আছে, একটার পরে একটা, একটার পরে একটা। নাম্বার ওয়ান, ক্রোমোজোমের জলবিয়োজন শুরু হয়, ফলে ক্রোমোজোম গুলো দৃশ্যমান হতে শুরু করে। ঠিক আছে, ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। দুই। নাম্বার তিন, ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হতে শুরু করে। নাম্বার তিন। নাম্বার চার, নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার ঝিল্লি বা পর্দা যেটা এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। কোথায়? প্রোফেজ ধাপে। প্রোফেজ ধাপকে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়, এর জন্য একে বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। কি বলা হচ্ছে একে? বিপাকীয় নিউক্লিয়াস বলা হচ্ছে। আমাদের সাথে লাইভে আছেন 68 জন। জল বিয়োজন মানে পানি বের হয়ে যায়। জল বিয়োজন মানে কি হয়, এই যে ক্রোমাটিন তন্তু যেটা ছিল সেখান থেকে জল মানে পানি বের হয়ে যায়, জল বিয়োজন। আমরা যখন নিউক্লিয়াস যখন পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজমে পানি আছে। নিউক্লিওপ্লাজমে থাকে হচ্ছে সাধারণত ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। এখানে থাকার কারণে সেখানে জল থাকতে পারে। যখন জল বের হয়ে যায়, তখন সে ধীরে ধীরে মোটা এবং খাটো হতে শুরু করে। একজন বলেছে যে রাত 11টা পর্যন্ত চলুক। ভাই, 3 ঘন্টা 45 মিনিট টানা ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স আছে। 3 ঘন্টা 45 মিনিট, মাত্র 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে, চিন্তার কিছু নাই। ঠিক আছে, সমস্যা আছে এখানে? বলেন, প্রোফেজে সমস্যা আছে কিনা বলেন। প্রোফেজে সমস্যা আছে? প্রোফেজ চিত্র অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, প্রোফেজ গেল। নাম্বার 2 ধাপ কি? প্রো মেটাফেজ। তার মানে মেটাফেজের আগের অবস্থা, তাই তো? মেটাফেজের আগের অবস্থা। আমরা প্রোফেজ এটা পড়লাম যে ক্রোমোজোমের জল বিয়োজন শুরু হয়, পুরো মেটাফেজে এসে জল বিয়োজন চলতে থাকে, ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হতেই থাকে, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতেই থাকে। এটা সিকোয়েন্স চলতেছে। বুঝা গেছে? সিকোয়েন্স চলতেইছে। তাহলে এখানে কি হবে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হলো? এই যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো। তাহলে প্রথমত আসি, পুরো মেটাফেজ মাইটোসিস কোষ বিভাজনের 2 নম্বর ধাপ। তাহলে এখানে কি হচ্ছে, যে প্রোফেজে জল বিয়োজন শুরু হয়েছে, এখানেও জল বিয়োজন চলতে থাকে, ক্রোমোজোম ধীরে ধীরে মোটা এবং খাটো হতেই থাকে, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতেই থাকে। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটলো, ক্রোমোজোম মোটা খাটো হতেই আছে আর কি, কন্টিনিউয়াস প্রসেস চলছে আর কি। নতুন করে কি হইলো, যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হইলো বা মাকুতন্ত্রের সৃষ্টি হলো। দেখেন, এগুলা কিন্তু আগে ছিল না। স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়। বুঝা গেছে? আচ্ছা, ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়। কোথায় যুক্ত হলো? ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়। ঠিক আছে, এখন যে তন্তুতে যুক্ত হয় তার নাম ট্রাকশন ফাইবার।
বা আকর্ষক তন্তু। একটু মনোযোগী হন। আকর্ষক তন্তু। প্রথমত কি বললাম, যে ক্রোমোজোমে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তু দেখেন, এই যে এখানে 1 2 3 4 5 6 ছয়টা স্পিন্ডল তন্তু এখানে সৃষ্টি হয়েছে। দুইটা মেরু আছে, মেরু আছে না, এখান থেকে এস্টাররে নির্গত হতে পারে। আচ্ছা, তাহলে কি হলো, ক্রোমোজোম গুলো হচ্ছে স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়। দেখেন এই যে ক্রোমোজোমটা স্পিন্ডল যুক্ত হয়েছে না, এখানে যুক্ত হয়েছে না, যুক্ত হয়েছে না, তাহলে যার সাথে যুক্ত হইল তার নাম ট্রাকশন ফাইবার বা আকর্ষক তন্তু। দেখেন ক্রোমোজোম যুক্ত হয়েছে এইটার সাথে, এর নাম ট্রাকশন ফাইবার বা আকর্ষক তন্তু। এর সাথে যুক্ত হয় নাই, এর নাম ট্রাকশন ফাইবার বা আকর্ষক তন্তু নয়। এর নামও ট্রাকশন ফাইবার বা আকর্ষক তন্তু নয়। এটাও ট্রাকশন ফাইবার নয় বা আকর্ষক তন্তু নয়। এটাও ট্রাকশন ফাইবার আকর্ষক তন্তু নয়। বিকজ ক্রোমোজোম যুক্ত এগুলাতে হয় নাই। যার সাথে যুক্ত হবে সে হচ্ছে ট্রাকশন ফাইবার বা আকর্ষক তন্তু। বুঝা গেছে? এখন যে প্রক্রিয়া যুক্ত হচ্ছে আমরা একে বলি ক্রোমোজোমাল ড্যান্স। কি দেখা যাবে এখানে, ক্রোমোজোমাল ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। কি দেখা যায়? ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। তাহলে একটু আসেন, শুরু থেকে আসি। পুরো মেটাফেজ, পুরো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের 2 নম্বর ধাপ। এখানে ক্রোমোজোমের জল বিভাজন চলতে থাকে, ক্রোমোজোম গুলো ধীরে ধীরে খাটো এবং মোটা হতেই থাকে, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতেই থাকে। কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখানে এসে কি হলো, যে এখানে এসে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হলো। এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তুর 1 2 3 4 5 6 তন্তু মানে সুতা, ফাইবার। স্পিন্ডল ফাইবারের সৃষ্টি হলো, যেখানে দুইটা মেরু আছে, আছে না? আচ্ছা, ক্রোমোজোম গুলা কি হলো, যে স্পিন্ডল ফাইবারে বা স্পিন্ডল তন্তু যুক্ত হলো। যার সাথে যুক্ত হয় তার নাম ট্রাকশন ফাইবার বা আকর্ষক তন্তু। এবং যুক্ত হওয়ার সময় ক্রোমোজোম গুলা কাঁপতে থাকে বা নাচতে থাকে। এটাকে বলা হয় ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমাল নৃত্য। এখন বলেন যে পুরো মেটাফেজে কোনো সমস্যা আছে? অবশ্যই বলতে হবে, কমেন্ট করে অবশ্যই জানান যে পুরো মেটাফেজে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমি নেক্সট ধাপে যাচ্ছি না, তাড়াতাড়ি বলেন। তাড়াতাড়ি সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই। আর কোনো সমস্যা আছে কিনা সবার কমেন্ট চাই, সবার। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলাতে নিয়ে নিজের মধ্যে ধরে রাখলে হবে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, না বুঝবেন নিজের লস, না বুঝলে নিজের লস। তাড়াতাড়ি বলতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। ক্লাসটা শেয়ার করে রেখে দেন, ক্লাসটা শেয়ার করে রেখে দেন। ক্লিয়ার স্যার, সমস্যা নাই স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রোফেস পুরো মেটাফেজ বুঝেছি। আমরা এখন যেতে পারি 3 নম্বরে। কোথায়? মেটাফেজ যেতে পারি, মেটাফেজ। আমরা যাইতে পারি 3 নম্বরে মেটাফেজের ক্ষেত্রে। মেটাফেজ দেখেন, এটা মাঝখানের ধাপ, তাই কিনা? মাঝখানের ধাপ। আচ্ছা, দিলাম।
তাহলে দেখেন স্পিন্ডল তন্তুটা কিন্তু আগে এরকম ছিল না, এখন নতুন কোন গঠন সৃষ্টি হয়েছে যে একদম মাঝ বরাবর একটা গঠন দেখা যাচ্ছে না এটা। তার আগে আমরা আসি, দেখেন একটু আবার একটু সিকোয়েন্স মিলে নেন। প্রোফেজ জল বিয়োজন শুরু হয়, ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হতে থাকে। পুরো মেটাফেজ জল বিয়োজন চলতে থাকে, মোটা এবং খাটো হতে থাকে ক্রোমোজোম। মেটাফেজে এসে কি হয়, জল বিয়োজন বন্ধ হয়ে যায়, ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, এটা পরে আসতেছে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে কোথায়, প্রোফেজে। পুরো মেটাফেজে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। মেটাফেজে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, মানে আর নাই। নাম্বার 3 এখন যেটা হচ্ছে যে স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়। দেখেন এই অঞ্চলটা কি অঞ্চল, বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে একদম মাঝখানে অঞ্চলের সৃষ্টি হয় এবং ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে গিয়ে অবস্থান করে। কি করে, ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে না, একদম মাঝখানে অবস্থান করছে না। ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করার পদ্ধতিকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস ঘটে মানে হচ্ছে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের একদম মাঝখানে মানে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। নাম্বার 2, ক্রোমোজোম গুলা সর্বাধিক মোটা এবং খাটো হয়। কি হয়, সর্বাধিক মোটা এবং খাটো হয়। মোটা এবং খাটো হওয়াকে বলা হয় কনডেনসেশন। কি বলা হয়, মোটা এবং খাটো হওয়াকে বলা হচ্ছে কনডেনসেশন। যেহেতু এটা খুবই দ্রুত গতিতে হয় সেজন্য এখানে একে বলা হয় সুপার কয়েলিং। কি বলা হয়, সুপার কয়েলিং। 3টা আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাইছি। শেষ, লাগাই দে, দেখা। তাহলে আমরা যে মেটাফেজ করলাম, মাইটোসিস কোষ বিভাজনের 3 নম্বর ধাপ। এখানে এসে ক্রোমোজোমের জল বিয়োজন বন্ধ হয়ে যায়, ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আমরা এটা পাইছি। ক্রোমোজোমে কি হয়, বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়, মানে একদম মাঝখানে। ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে, একদম মাঝখানে এসে অবস্থান করে। এই ঘটনাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস, অর্থাৎ মেটাফেজে মেটাকাইনেসিস, নামের মিল, মেটাকাইনেসিস ঘটে। ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, মোটা এবং খাটো হওয়ার ঘটনাকে বলা হচ্ছে কনডেনসেশন। এই মোটা এবং খাটো হওয়ার ঘটনাটা কন্টিনিউয়াসলি খুবই দ্রুত গতিতে যেহেতু চলে সেহেতু একে বলা হচ্ছে সুপার কয়েলিং। কি বলা হচ্ছে, সুপার কয়েলিং বলা হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার না, কনসেপ্ট না কনসেপ্ট। হাবিব আদনান ভাই, কনসেপ্ট ক্লিয়ার না, কোন কনসেপ্ট সেটা বলেন, কোন কনসেপ্ট? ক্লাসের মাঝখানে এসে বললে আপনার কনসেপ্ট আসলেই ক্লিয়ার হবে না, ঠিক আছে? কোন কনসেপ্টটা ক্লিয়ার না সেটা বলেন। এই যে দেখছেন ইসমাইল হোসেন বিপ্লব ভাই, আপনি বলছেন যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কিভাবে। আমি যে প্রথম যে অধ্যায়টা পড়াইছিলাম কোষ এর গঠন, সেখানে তো মনোযোগী ছিলেন না, আন্ধাধুন ক্লাস করছেন। সেখানে যে ক্লাসে পড়াইছিলাম যে সেন্ট্রিওল নামে একটা জিনিস আছে, সেন্ট্রিওল নামে একটা অঙ্গাণু সেন্ট্রিওল, যেটা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, যেটা শুক্রাণুর লেজ গঠন করে এবং যেটা হচ্ছে কোষ বিভাজনে মাহুতন্ত্র গঠন করে, পড়াইছিলাম। এই সেন্ট্রিওল হচ্ছে স্পিন্ডল তন্ত্রের সৃষ্টি করবে, এটা পড়াইছিলাম আজ থেকে 3 ক্লাস আগে। সেখানে তখন আপনি কইছিলেন ভাই বলেন তো? মাঝখানে সেটা হান্দায় দেন, ক্লাস থেকে আটকায় দেন আপনারা এসে। স্পিন্ডল তন্ত্র কিভাবে সৃষ্টি হয় পড়াইছি না আমি এগুলা? আরেকবার আছেন সবাই, সবাই একটু ফোকাস করেন সবাই। মেটাফেজ
মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজনের 3 নম্বর ধাপ। এখানে কি ক্রোমোজোমের জল বিভাজন শেষ হয়, এরপর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যে শুরু হয়ে আসছিল এখানে এসে শেষ হয়ে যাবে। তারপর তারপর কি হচ্ছে যে ক্রোমোজোমের যে স্পিন্ডল যন্ত্র যেটা আছে বা স্পিন্ডল তন্তু এখানে বিষুবীয় অঞ্চলে সৃষ্টি হয়, মানে মাঝখানে জায়গা সৃষ্টি হয়ে গেল। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো এসে অবস্থান করে। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে এসে অবস্থান করার ঘটনাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। কি বলা হচ্ছে? মেটাকাইনেসিস। কাকে বলা হচ্ছে? ক্রোমোজোম গুলা যখন মাঝখানে এসে অবস্থান করে মেটাফেজ ধাপের, একে বলা হচ্ছে মেটাকাইনেসিস। এই ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। মোটা এবং খাটো হওয়াকে বলা হচ্ছে কন্ডেনসেশন। কি বলা হচ্ছে? কন্ডেনসেশন। এবং এটা যেহেতু খুব দ্রুত গতিতে হয় মোটা এবং খাটো হওয়া এবং কন্টিনিউয়াস চলে, এজন্য এটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হচ্ছে যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হয় সর্বাধিক? মেটাফেজ। কোথায় মেটাকাইনেসিস ঘটে? মেটাফেজ। কোথায় কন্ডেনসেশন ঘটে? মেটাফেজ। কোথায় সুপার কয়েলিং সংঘটিত হয়? মেটাফেজ। কোথায় বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়? মেটাফেজ। কোথায় ক্রোমোজোমের মাঝখানে স্পিন্ডলের মাঝখানে এসে ক্রোমোজোম অবস্থান করে? সেটাও মেটাফেজ। কোথায় জল বিভাজন শেষ হয়? সেটাও মেটাফেজ। কোথায় নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? সেটাও কিন্তু মেটাফেজ। বুঝা গেছে? সেটা কি? মেটাফেজ। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন যে মেটাফেজে কোনো সমস্যা আছে কিনা। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলেন মেটাফেজে কোনো সমস্যা আছে কিনা। মানে আপনারা ভাবেন যে আমি মনে হয় কোনো প্রস্তুতি ছাড়া, যেটা হচ্ছে যে কোনো মনে হয় জানাশোনা ছাড়া হুদাই এসে মনে হয় হচ্ছে লাইভে এসে বক্তব্য দেই, হুদাই লাইভে এসে লেকচার মারি। সেজন্য আপনারা মাঝে মধ্যে ট্রাই করেন কি আমাকে আটকে দেওয়ার জন্য। ট্রাই করে থাকেন, করেন, কোনো সমস্যা নাই। যদি আমার জানার বাইরে হয় আমি অবশ্যই আটকাবো, তাই কিনা? মানুষ তো সবকিছু ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে মানুষ না। দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনারা আগের টপিক গুলা ভালোভাবে না পড়ে না জেনে ক্লাসে বলেন সমস্যা নাই, ক্লাস করেন নাই, না করে এসে এখানে এসে ক্লাসের মাঝখানে বিঘ্ন সৃষ্টি করলে হবে না। রানিং যে টপিক নিয়ে কথা বলছি সেটা নিয়ে আলোচনা করতে হবে। যে কোনো সমস্যা আমি যা পড়াচ্ছি কথা বলতে হবে। নাম্বার 4 অ্যানাফেজ ধাপ। কি ধাপ? অ্যানাফেজ ধাপ। এই দেখেন যে অ্যানাফেজ, এখানে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি ঘটতে শুরু করবে। স্পিন্ডল যন্ত্রের দেখেন কি ঘটছে। স্পিন্ডল যন্ত্র আগে ছিল পুরাটাই, এখন দেখেন মাঝখানে আছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র এখন মাঝখানে কিন্তু নাই। তার মানে স্পিন্ডল যন্ত্রের এখানে বিলুপ্তি ঘটতে শুরু করে। স্যার কন্ডেনসেশন এবং সুপার কয়েলিং শব্দগুলা বইয়ে পাচ্ছি না। শাহাদাত হোসেন স্যার, আপনাদেরকে বলছিলাম যে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বই সাথে রাখবেন, প্রয়োজনীয় তথ্য সেখান থেকে নিবেন। আপনি যদি 9-10 জীববিজ্ঞান বই নেন সেটা দিয়ে এখনকার সময় 9-10 পাসও হয় না 9-10 জীববিজ্ঞান বই দিয়ে। বিকজ 9-10 জীববিজ্ঞান বই 100-র মধ্যে 1, আর ইন্টারমিডিয়েট জীববিজ্ঞান বই 100-তে 100। পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। বুঝা গেছে? ব্যাপারটা বুঝেন। আমি বলি যে কি কি লাগে কি কি লাগে না, আমি কিন্তু স্পষ্ট করে দিয়ে থাকি আপনাদের। সুতরাং ক্লাস আপাতত ক্লাসে পড়বেন, ক্লাসের পরে যখন কোনো সমস্যা হবে আমাকে জানাবেন, বই হেল্প নেবেন ইন্টারমিডিয়েট বায়োলজি বইয়ের আবুল হাসান স্যার এবং হচ্ছে গাজী আজমাল এবং গাজী আসমত স্যারের। অ্যানাফেজ ধাপ, মাইটোসিস কোষ বিভাজন ক্যারিওকাইনেসিস 4 নম্বর ধাপ। এখানে স্পিন্ডল যন্ত্রে বিলুপ্তি ঘটতে শুরু করে, নাম্বার 1 কথা। নাম্বার 2, এই যে ক্রোমোজোম যে এই যে এরকম যে ক্রোমোজোম ছিল, এইরকম যে ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটা হয়ে যাচ্ছে এই যে এইরকম। তার মানে কি?
এই যে দেখেন এখানে ছিল দুইটা ক্রোমাটিক, কয়টা ক্রোমাটিক ছিল? দুইটা ক্রোমাটিক। এই এদিক থেকে এইটা এটা একটা, এটা একটা, কিন্তু এখানে এসে কি অর্ধেক হয়ে গেছে না? অংশ চারটা, একটা দুইটা তিনটা চারটা অংশ দেখা যাচ্ছে, এখানে কয়টা? দুইটা। তার মানে কি? তার মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটে। কি ঘটলো? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটলো। কোন জায়গায়? অ্যানাফেজ ধাপে। প্রথমে যেটা বললাম যে স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি ঘটতে শুরু করে, এটা পড়লাম। সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটতে থাকে, এটা পড়লাম। তারপর দেখব যে ক্রোমোজোম গুলোর বিপরীতমুখী চলন ঘটে। ক্রোমোজোম গুলোর বিপরীত মেরুমুখী চলন ঘটে। ক্রোমোজোম গুলোর বিপরীত মেরুমুখী চলন ঘটে। দেখেন এটা কি হয়েছে, যে এই ক্রোমোজোম যাচ্ছে এই মেরুতে, এই ক্রোমোজোম যাচ্ছে এই মেরুতে। বিপরীতমুখী চলনে সেন্ট্রোমিয়ার আছে সামনে, সেন্ট্রোমিয়ার। এই দেখেন যে মাঝখানের যে গোলাকার অরঞ্জিত অঞ্চলটা সেন্ট্রোমিয়ার, এ যাচ্ছে সামনে, বাহুগুলা পিছনে। এই সেন্ট্রোমিয়ার আসছে সামনে, বাহুগুলা আছে পিছনে। তাহলে কি বললাম? যে মেরুমুখী চলনে ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে। এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী মানে সামনে আসতেছে, বাহু থাকে অনুগামী বা পশ্চাৎগামী মানে সে পিছনে আছে। সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, বাহু থাকে পশ্চাৎগামী। বুঝা গেছে? কি বললাম তাহলে? এখানে যেটা হচ্ছে অ্যানাফেজ ধাপ, এখানে স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি ঘটতে শুরু করে। তারপর হচ্ছে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার বিভক্তি ঘটে। নাম্বার 3, ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে। মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলা পশ্চাৎ মানে পিছনগামী, পিছনের দিকে আছে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো অনুগামী। এবং এখানে ক্রোমোজোম গুলোকে দেখতে ইংরেজি বর্ণ VLJI এর মতো মনে হয়। VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এরকম মনে হয়। কোনো সমস্যা আছে কিনা বলেন, এখন অ্যানাফেজ বলেন কোনো সমস্যা আছে কিনা? অ্যানাফেজে সমস্যা বলেন, কোনো সমস্যা আছে কিনা অ্যানাফেজ? ক্লাস অলরেডি 1 hour and 29 minutes। বলেন যে অ্যানাফেজে কোনো সমস্যা আছে কিনা। একটু দ্রুত বলেন দেখি অ্যানাফেজে কোনো সমস্যা আছে কিনা। কেউ কমেন্ট করবেন না এখন, নাকি নাকি আসলে সমস্যা নেই? বলেন, নাকি ক্লাস শেষ করে দিব সেটাও বলেন। সমস্যা নাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন যদি সমস্যা না থেকে থাকে তাহলে আমরা যেটা বলেছি যে প্রোফেজের বিপরীত হলো টেলোফেজ, তাই কিনা? মানে প্রোফেজে যা যা ঘটবে তার ঠিক উল্টো ঘটনা টেলোফেজে ঘটবে। কি করে? লিসেন, প্রোফেজ সেখানে জল বিয়োজন হয় মানে পানি বের হয়ে যায়। টেলোফেজে এসে জল যোজন ঘটবে মানে পানি বের হয়ে যাবে। নাম্বার 1, প্রোফেজে ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হতে শুরু করে। টেলোফেজে ক্রোমোজোম গুলো চিকন এবং লম্বা হতে শুরু করে। প্রোফেজে ক্রোমোজোম গুলো দৃশ্যমান হতে শুরু করে। টেলোফেজে ক্রোমোজোম গুলো অদৃশ্যমান হতে শুরু করে। প্রোফেজে ক্রোমোজোম গুলো কি করে? যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে শুরু করে। টেলোফেজে এসে
নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে, মানে তারা এসে হাজির হবে। এই ক্রোমোজোম গুলা যখন এই মেরুতে যাবে, এদিকে গুলো যখন এই মেরুতে আসবে, তখন এরা সম্পূর্ণ দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। বুঝা গেছে? বুঝা গেছে কি? বুঝা গেছে? প্রোফেজের বিপরীত টেলোফেজ। প্রোফেজে জল বিয়োজন হয়, এখানে জল আসবে। প্রোফেজে ক্রোমোজোম গুলো দৃশ্যমান হতে শুরু করে, এখানে এসে অদৃশ্য হতে শুরু করবে। কি হতে শুরু করবে? এই যে অদৃশ্য, একদম সুতার মতো পেঁচিয়ে অবস্থান করবে। ঠিক আছে? তারপর প্রোফেজে ক্রোমোজোম গুলো মোটা এবং খাটোতে শুরু করে, টেলোফেজে এসে ক্রোমোজোম গুলো চিকন এবং লম্বা হতে শুরু করবে। ঠিক আছে? প্রোফেজে হচ্ছে ক্রোমোজোম গুলো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্তি করতে শুরু করবে, এখানে এসে আবির্ভাব ঘটবে। আগে যেটা বলছি, প্রোফেজের সম্পূর্ণ বিপরীত টেলোফেজ। এখন বলেন, আমরা শুরু থেকে যে এই পর্যন্ত পড়লাম, কোষ বিভাজন থেকে শুরু করে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস পর্যন্ত, কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করতে হবে। যদি কোনো সমস্যা না থাকে, সেটাই আমার সার্থকতা। দ্বিতীয়ত কথা, আপনাদের কাছে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র যে বইটা আছে, এই বইয়ে যে চিত্র যেগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, পাঁচটারে চিত্র খুব ভালো করে পড়বেন, খুব ভালো করে অঙ্কন করবেন, তাহলেই মাথায় থাকবে, অন্যথায় মাথায় থাকার কোনো সুযোগ নাই। বোঝা গেছে কি বললাম? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা চিত্র উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র বই থেকে খুবই সুন্দরভাবে খাতায় অঙ্কন করবেন। অঙ্কনের সাথে সাথে আমার লেকচার মিলিয়ে পড়বেন, তারপর বই মিলিয়ে পড়বেন, তাহলে মাথায় থাকবে। যদি না বুঝে পড়েন, না বুঝে মুখস্থ করেন, চিত্র পড়েন নাই, 3 দিনও থাকবে না মাথায়, সিরিয়াসলি বলে দিলাম। ঠিক আছে? সুতরাং আজকে ক্লাসটা কিরকম ছিল সেটা আপনারা ভালো বলতে পারবেন। যদি ভালো লেগে থাকে ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, অন্যদেরকেও রিকমেন্ড করতে পারেন। এজ ইউজুয়াল আমাদের সকল ক্লাস যে কোর্সগুলো সংগঠিত হয় এরকম, আমরা সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে থাকি। এমডি মাসুদ রানা স্যার যেটা ক্লাস করবেন একটু আগে বলবেন, তাহলে একটু পড়তে পাবো, তাহলে বুঝতে আরো ভালো হবে। আচ্ছা, কেন আমি কি এটা বলি না? বলি তো। আমরা তো সিলেবাস ধরে যাচ্ছি মাসুদ রানা ভাই, আমরা তো সিলেবাস ধরে যাচ্ছি, সুতরাং সমস্যা তো হওয়ার কথা না। আমরা তো সিলেবাস ধরে আগাচ্ছি, 18তম নিবন্ধনের সিলেবাসটা আছে, আমরা তো সেটা নিয়ে আগাচ্ছি। আপনার তো না বোঝার কথা না, আপনার তো বোঝার কথা আসলে। ওকে, আজকে অনেকজন, অনেক মানুষ অনেক সাথে ক্লাস করছেন আমাদের সাথে, জানি না ক্লাসটা কেমন ছিল, তবে আমি এটা ইনশিওর করতেছি, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। ক্লাসটাকে যদি আরো কোনোভাবে ভালো করা যায়, কোনো জায়গায় যদি উন্নতির জায়গা থাকে সেটাও জানাবেন, আমরা সর্বোচ্চটুকু দিয়ে ক্লাসে প্রবেশ ঘটাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকবেন এবং পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ পরিশ্রম করলেই সফল হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।